সম্মানিত দর্শকবৃন্দ, আপনি কি এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে দ্বিধায় পড়ছেন? ফর্মের কোথায় কী লিখতে হবে তা নিয়ে কি বিভ্রান্ত? বিশেষ করে ফটোর ব্যাকগ্রাউন্ড কেমন হবে, সম্পর্ক বা রিলেশনের জায়গায় কি লিখবেন, অথবা বাবার নামের জায়গায় বিবাহিত মহিলারা কি লিখবেন, এই সব ছোটখাটো প্রশ্ন কি আপনাকেও ভাবাচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমরা এসআইআর ফর্ম ফিল আপের সাথে জড়িত আপনার মনের মধ্যে আসা প্রতিটি ছোট বড় প্রশ্নের উত্তর ইলেকশন কমিশনের লেটেস্ট আপডেট সহ খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবথেকে যে প্রশ্নগুলি বেশি করা হয়েছে, ফর্ম ফিল আপ করার সময় আমাদের মনে প্রথম যে প্রশ্নটি আসে তা হলো ভাষা, অর্থাৎ আমরা ফর্মটি কোন ভাষায় পূরণ করব। দেখুন, আপনি এই ফর্মটি বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই ফিল আপ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে আমার পরামর্শ হলো আপনি সম্পূর্ণ ফর্মটি ইংরেজি ভাষাতেই ফিল আপ করুন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি ফর্মটি বাংলাতে পূরণ করেন, সেক্ষেত্রে ফর্মে যেখানে সংখ্যা লেখার জায়গা রয়েছে, যেমন ধরুন জন্ম তারিখ বা মোবাইল নম্বর বা এপিক নম্বর, সেই সংখ্যাগুলো অবশ্যই ইংরেজিতে লিখবেন। এখন প্রশ্ন হলো নামের ক্ষেত্রে কি হবে। ধরুন আপনি আপনার বাবার নাম বা মায়ের নাম অথবা স্বামী বা স্ত্রীর নাম লিখছেন। এখানে একটি কাজ করলে ভালো হয়, আপনি নামগুলো বাংলায় লেখার পর পাশে একটি ব্র্যাকেট দিয়ে নামটির ইংরেজি বানান বড় হাতের অক্ষরে লিখে দিতে পারেন। এর কারণ কি? কারণ যখন বিএলও আপনার এই ফর্মটি দেখে অ্যাপে ডেটা এন্ট্রি করবেন, তখন যদি আপনার দেওয়া এপিক নম্বরে কোনো সমস্যা থাকে বা এপিক নম্বরটি খুঁজে পাওয়া না যায়, তখন তিনি আপনার লিখে দেওয়া ইংরেজি বানানটি দেখে সহজেই টাইপ করে এন্ট্রি করতে পারবেন। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে যদি আপনার বাবা, মা বা স্বামী স্ত্রীর এপিক নম্বর সঠিক থাকে এবং তা 2025 সালের ভোটার লিস্টে উপস্থিত থাকে, তবে এই ইংরেজি বানানের আর প্রয়োজন হয় না। কারণ যখনই বিএলও আপনার দেওয়া এপিক নম্বরটি অ্যাপে লিখবেন, তখনই নাম নিজে থেকেই চলে আসবে। তাই সংক্ষেপে বললে, পুরো ফর্ম বাংলায় লিখুন অথবা ইংরেজিতে লিখুন, ফর্ম বাতিল হবে না। তবে সংখ্যাগুলি ইংরেজিতে লিখুন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি বিভ্রান্তি ছড়িয়েছে তা হলো ফটো। অনেকে বলছেন সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো নাকি চলবে না। এই কথাটি কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। আপনাকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, এটাই হলো প্রধান শর্ত। এই ফটোর ব্যাকগ্রাউন্ড বা পেছনের রং সাদা হলে ভালো হয়, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। যদি আপনার কাছে হালকা রঙের, যেমন হালকা নীল বা অন্য কোনো হালকা রঙের ব্যাকগ্রাউন্ডের ফটো থাকে, সেটাও চলবে। তবে যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে তা হলো ফটোটি যেন একদম পরিষ্কার এবং ঝকঝকে হয়, আপনার মুখমণ্ডল যেন স্পষ্ট বোঝা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফটোতে আপনার চোখ দুটি খোলা থাকতে হবে। কারণ যখন একজন বিএলও ফর্ম আপলোড করবে, তখন যদি ফটোতে চোখ সামান্য বন্ধ থাকে, তাহলে অ্যাপে আপলোড করার সময় সিস্টেম সেই ফটোটি নেবে না, সেখানে আই ক্লোজড লেখা দেখাবে। সুতরাং ফটোটি সাম্প্রতিক, রঙিন, পাসপোর্ট সাইজের হতে হবে এবং তাতে আপনার চোখ খোলা ও মুখ স্পষ্ট থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা না হলেও চলবে, তবে যেন খুব বেশি রঙিন বা জাঁকজমকপূর্ণ না হয়। এরপর অনেকের মনেই এই প্রশ্নটি আসছে যে আমার আধার কার্ডে একরকম জন্ম তারিখ আর ভোটার কার্ডে অন্যরকম, আমি এসআইআর ফর্মে কোনটি লিখব? দেখুন, এক্ষেত্রে আপনার যে জন্ম তারিখটি প্রকৃত বা সঠিক বলে আপনি মনে করেন, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বা অন্যান্য সঠিক প্রমাণপত্র অনুযায়ী যে তারিখটি হওয়া উচিত, আপনি সেই তারিখটাই এই ফর্মে লিখুন। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, এই এসআইআর ফর্মটি কিন্তু আপনার ভোটার কার্ড সংশোধনের ফর্ম নয়। এই ফর্মের মাধ্যমে আপনার ভোটার কার্ডের কোনো তথ্য, যেমন নাম বা জন্ম তারিখ, পরিবর্তন হবে না। এই ফর্মটি কেবল একটি ডিক্লারেশন বা ঘোষণা। এর মাধ্যমে শুধু যাচাই করা হচ্ছে যে আপনি বা আপনার পূর্বপুরুষ 2002 সালের ভোটার লিস্টে ছিলেন কিনা। ডিসেম্বর মাসের 9 তারিখে যখন খসড়া বা ড্রাফট ভোটার তালিকা প্রকাশিত হবে, তখন আপনি আপনার নাম এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখে নেবেন। যদি সেখানে কোনো ভুল থাকে, তখন আপনি আলাদাভাবে 8 নম্বর ফর্ম ফিল আপ করে সেই ভুল সংশোধন করতে পারবেন। তাই জন্ম তারিখ নিয়ে দুশ্চিন্তা না করে আপনার সঠিক তারিখটি এই ফর্মে লিখে জমা দিন। এরপরের প্রশ্ন, পিতা বা অভিভাবকের নাম। বিবাহিত মহিলারা কি লিখবেন? এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিভ্রান্তিকর প্রশ্নগুলির মধ্যে একটি। ফর্মের ওপরের অংশে যেখানে পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা রয়েছে, সেখানে অনেক বিবাহিতা মহিলারা ভাবছেন যেহেতু তাদের ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে, তাই এখানেও তারা স্বামীর নাম লিখবেন। কিন্তু এটা করলে একটি বড় সমস্যা তৈরি হচ্ছে।
আপনাদের জানিয়ে রাখি, বিএলও যখন এই ফর্মটি অ্যাপে আপলোড করতে যান, তখন সেখানে পিতার নাম এবং মাতার নাম এই দুটি ঘর ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করা আছে। অর্থাৎ এই দুটি জায়গার তথ্য না ভরলে ফর্মটি সাবমিট হবে না। এখন আপনি যদি পিতা বা অভিভাবকের জায়গায় আপনার স্বামীর নাম লিখে দেন, তাহলে আপনার বাবার নাম লেখার আর কোনো জায়গা ফর্মে থাকছে না। এর ফলে বিএলও যখন অ্যাপে এন্ট্রি করতে যাবেন, তখন তিনি পিতার নাম ফাঁকা দেখতে পাবেন এবং ফর্মটি সাবমিট করতে পারবেন না। তাই আমার পরামর্শ হলো, আপনি বিবাহিতা হলেও এই নির্দিষ্ট জায়গায় অবশ্যই আপনার বাবার নাম লিখুন। ফর্মের একটু নিচেই স্বামী বা স্ত্রীর নাম লেখার আলাদা জায়গা দেওয়াই আছে। আপনি সেখানে আপনার স্বামীর নাম এবং তার এপিক নম্বর লিখতে পারবেন। এখন প্রশ্ন হলো, তাহলে অভিভাবক কথাটি লেখা আছে কেন? অভিভাবক অপশনটি তাদের জন্য যারা হয়তো অনাথ বা কোনো হোমে বা আশ্রমে থাকেন এবং তাদের বাবার নাম জানা নেই। সেক্ষেত্রে তারা তাদের আইনি অভিভাবক বা লিগ্যাল গার্জিয়ান বা আশ্রমের প্রধানের নাম ব্যবহার করতে পারেন। সাধারণ মানুষের জন্য এই অপশানটি নয়। আরেকটি প্রশ্ন, যদি বাবা বা মা মারা গিয়ে থাকেন, বাবা মা বা স্বামী স্ত্রী যদি মারা গিয়েও থাকেন, তাহলেও ফর্মে তাদের নাম অবশ্যই লিখতে হবে। শুধু তারা যেহেতু এখন ভোটার নন, তাই তাদের এপিক নম্বরের জায়গাটি ফাঁকা রাখবেন বা এপিক নম্বর দেওয়ার দরকার নেই। দেখুন, এই ভিডিওতে আমরা প্রতিটি বিষয় ধরে ধরে আপনাদের সন্দেহ দূর করার চেষ্টা করছি। কিন্তু এই সমস্ত তথ্য জানার পর যখন আপনি ফর্মটি হাতে নিয়ে বসবেন, তখন কলম দিয়ে ঠিক কোন ঘরে কি লিখতে হবে, অর্থাৎ একটি সম্পূর্ণ ভর্তি করা ফর্ম কেমন দেখতে হবে, তা জানা দরকার। এই বিষয়ে অর্থাৎ কিভাবে ধাপে ধাপে এসআইআর ফর্মটি পূরণ করবেন, তার উপর আমার আলাদা একটি বিস্তারিত ভিডিও করা আছে। এই ভিডিওটি শেষ করার পর আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না। এবারে আসছি ফর্মের সবথেকে জটিল অংশে, অর্থাৎ ফর্মের নিচের দিকে যেখানে ২০০২ সালের তথ্য দিতে হচ্ছে, সেখানে আত্মীয়ের নাম এবং সম্পর্ক এই দুটি ঘর নিয়ে প্রচণ্ড বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রথমে একটি বিষয় একদম পরিষ্কার বুঝে নিন। ফর্মের এই নিচের অংশটি হল ২০০২ সালের ভোটার লিস্টের হুবহু কপি। এখানে আপনার নিজের থেকে কিছু লেখার নেই, আপনাকে ২০০২ সালের লিস্ট দেখে দেখে এখানে লিখতে হবে। আসুন একটি উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার নাম বিনয় কুমার রায়। আপনার নাম ২০০২ সালের লিস্টে ছিল না, আপনার বাবা মায়ের নামও ছিল না। কিন্তু আপনার দিদিমা অর্থাৎ মায়ের মা, যার নাম কিরণমালা সরকার, তার নাম ২০০২ সালের লিস্টে ছিল। আপনি এখন দিদিমার নামের মাধ্যমে লিঙ্ক করছেন। তাহলে আপনি ফর্মের ডান দিকে অর্থাৎ পূর্বপুরুষের বিবরণের অংশে কিভাবে লিখলেন? প্রথমে নাম, এখানে লিখতে হবে কিরণমালা সরকার। এরপর এপিক নম্বর, এখানে কিরণমালার ২০০২ সালের লিস্টে থাকা এপিক নম্বর লিখে দিবেন। যদি ২০০২ সালের লিস্টে এপিক নম্বর না থাকে, তাহলে এপিক নম্বর লেখার প্রয়োজন নেই, এই ঘরটি ফাঁকা রাখতে হবে। এরপরেই আসছে সেই দুটি ঘর, আত্মীয়ের নাম এবং সম্পর্ক। এখানেই সবাই ভুল করে বিনয় কুমার রায় অর্থাৎ আবেদনকারীর সাথে সম্পর্ক কি সেটা ভেবে কেউ লিখছেন দিদিমা, কেউ নাতি। এটা সম্পূর্ণ ভুল। আপনাকে দেখতে হবে ২০০২ সালের ওই ভোটার লিস্টে কিরণমালা সরকারের নামের পাশে আত্মীয়ের নাম হিসেবে কার নাম লেখা ছিল। ধরুন সেখানে তার স্বামী মদন রায়ের নাম লেখা ছিল, তাহলে আপনাকে আত্মীয়ের নামের ঘরে লিখতে হবে মদন রায়। এবং কিরণমালা সরকারের সাথে মদন রায়ের যে সম্পর্ক ২০০২ সালের লিস্টে লেখা ছিল, যেমন স্বামী, সেই সম্পর্কটিই আপনাকে সম্পর্ক ঘরে লিখতে হবে। অর্থাৎ এই সম্পর্ক ঘরটি হল ২০০২ সালের লিস্টে থাকা ব্যক্তি কিরণমালা সরকার এবং তার আত্মীয় মদন রায়ের সম্পর্ক। এটা আবেদনকারী বিনয় রায়ের সম্পর্ক নয়। তাহলে আবেদনকারী সম্পর্ক কোথায় লিখবেন? দুর্ভাগ্যবশত এই অফলাইন ফর্মটিতে আবেদনকারীর সাথে ওই ব্যক্তি অর্থাৎ কিরণমালা সরকারের সম্পর্ক যেমন দিদিমা, সেটা লেখার কোনো আলাবার জায়গা নেই। এই কারণেই এত বিভ্রান্তি। যদিও বিএলও যখন তার অ্যাপে এই ফর্ম এন্ট্রি করবেন, তখন তার কাছে একটি অপশান আসবে সিলেক্ট রিলেশন টাইপ, যেখানে তিনি সিলেক্ট করতে পারেন যে এই কিরণমালা সরকার আবেদনকারীর গ্র্যান্ডমাদার হন। আপনারা চাইলে বিএলওর সুবিধার জন্য কিরণমালা সরকার নামটির পাশে ব্র্যাকেটে ছোট করে আবেদনকারীর সম্পর্ক অর্থাৎ দিদিমা এই কথাটি লিখে দিতে পারেন। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু লিখে দিলে বিএলওর বুঝতে সুবিধা হবে। এছাড়াও ফর্ম পূরণ নিয়ে অনেকে কিছু কমন ভুল করছেন, যেমন ফর্মের নিচের অংশে যেখানে ২০০২ সালের বিধানসভা
পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে বলা হয়েছে, সেখানে অনেকে ভুল করে তাদের বর্তমান অর্থাৎ 2025 সালের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখে ফেলছেন। মনে রাখবেন, নিচের অংশটি সম্পূর্ণভাবে 2002 সালের লিস্ট অনুযায়ী হবে। ঠিক একইভাবে এপিক নম্বরের ক্ষেত্রেও এই ভুল হচ্ছে। উপরের অংশে যেখানে বাবা, মা বা স্বামীর ডিটেলস দিচ্ছেন, সেখানে বর্তমান অর্থাৎ 2025 সালের এপিক নম্বর দিতে হবে। কিন্তু অনেকেই পুরনো নম্বর দিচ্ছেন। বিশেষ করে যাদের ভোটার কার্ড নম্বর পরিবর্তন হয়েছে, তারা এই ভুলটা বেশি করছেন। এরপর সবথেকে বড় যে ভুলটি হচ্ছে, তা হলো ফর্ম জমা দেওয়ার আগে নিচে সই না করা। মনে রাখবেন, তারিখ সহ আপনার সই ছাড়া এই ফর্মটি বাতিল বলে গণ্য হবে। ফর্ম পূরণ নিয়ে আরেকটি বিষয় বলতেই হবে, সেটি হলো অনেকেই ভয় পাচ্ছেন যে ফর্মে যদি একটু কাটাকুটি হয়ে যায় বা লিখতে গিয়ে ভুল হয়, তাহলে ফর্মটি হয়তো বাতিল হয়ে যাবে। একদমই না। এটা কোনো পরীক্ষার ওএমআর শিট নয় যে কম্পিউটারে স্ক্যান হবে। এই ফর্মটি আপনার বিএলও নিজে থেকে দেখে দেখে তার অ্যাপে এন্ট্রি করবেন। যদি আপনার কোনো ভুল হয়, তবে সেটা পেন দিয়ে একটা দাগ কেটে দিন। কেটে দিয়ে পাশে পরিষ্কার করে সঠিক তথ্যটি লিখুন। আপনি চাইলে সামান্য হোয়াইটনার বা সাদা কালিও ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখবেন, লেখাটি যেন বিএলও পড়তে পারেন। সামান্য কাটাকুটির জন্য আপনার ফর্ম কখনোই বাতিল হবে না। এরপরের প্রশ্ন, আমার বা আমার পূর্বপুরুষ কারোর নামই 2002 লিস্টে নেই, আমি কি করব? এটি একটি বিশেষ পরিস্থিতি। এমন অনেকেই আছেন যাদের নিজের নাম তো বটেই, বাবা, মা, দাদু, ঠাকুমা বা দিদিমা, দাদু কারোরই নাম 2002 সালের ভোটার লিস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কি করবেন? আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনারা শুধু ফর্মের উপরের অংশ অর্থাৎ 2025 সালের বর্তমান তথ্য ফিল আপ করুন। একটি ফটো লাগান এবং নিচে সই করে ফর্মটি বিএলওর কাছে জমা দিন। ফর্মের নিচের 2002 সালের অংশটি সম্পূর্ণ ফাঁকা থাকবে। এই ফর্ম জমা দেওয়ার পর আপনার বিষয়টি ইআরও বা এইআরও অফিসে যাবে। সেখান থেকে আপনাকে একটি হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। আপনাকে তখন আপনার নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে সেই হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। অফিসার যদি আপনার প্রমাণে সন্তুষ্ট হন, তাহলে তিনি আপনার নাম ভোটার তালিকায় রাখার জন্য অনুমতি দেবেন। আশা করি এসআইআর ফর্ম সংক্রান্ত আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর এই একটি ভিডিও থেকেই আপনি পেয়ে গেছেন। আমরা ফটোর বিভ্রান্তি থেকে শুরু করে ভাষার ব্যবহার এবং সবথেকে জটিল সম্পর্কের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা উল্লেখ করলাম যে যাদের 2002 সালের কোনো লিঙ্কেজ খুঁজে পাওয়া যাবে না, তাদের একটি হিয়ারিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এই হিয়ারিং ঠিক কী? আপনাকে কবে ডাকা হতে পারে? আর হিয়ারিংয়ে গেলে আপনাকে ঠিক কী কাগজপত্র বা ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে? আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই নো লিঙ্কেজ বা লিঙ্কেজ খুঁজে না পেলে হিয়ারিং প্রসেসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।